ওকে, আমরা পরবর্তীতে চলে যাব। আচ্ছা, আমরা কি একটু স্লো গেলে ভালো হয়? এন্টিজেন আর অ্যান্টিবডিটা আরেকবার বলবেন। গুড। দেখুন, এন্টিজেন এন্টিজেন হচ্ছে যেটা ডিজিজ তৈরি করে, অর্থাৎ এন্টিজেন ইজ এ সাবস্টেন্স দ্যাট প্রডিউস ডিজিজ। অর্থাৎ এন্টিজেন ব্যাকটেরিয়ার এমন একটা উপাদান, এটার মাধ্যমে আমাদের শরীরে রোগ তৈরি হয়। আর অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে যখন এন্টিজেন থাকে ওইটার এগেনস্টে কাজ করে এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। আর হচ্ছে স্পোর কি? স্পোর হচ্ছে ব্যাকটেরিয়ার একটা প্রোটেক্টিভ লেয়ার। এটা ব্যাকটেরিয়া যখন কোনো হার্ড কন্ডিশনে থাকে, যেখানে টেম্পারেচার নাই, পানি নাই, অ্যান্টিবায়োটিক প্রেজেন্স আছে, তখন ব্যাকটেরিয়া চারি সাইডে তৈরি হয়। এবং যেসব ব্যাকটেরিয়া স্পোর ফর্ম করে, এই ব্যাকটেরিয়া গুলো সহজে মরে না, এটা বয়লিং রেসিস্টেন্ট হয়। অর্থাৎ এদেরকে আপনি পানিতে দিলে, ফুটাইলেও এরা মরবে না, আবার অ্যান্টিবায়োটিকেও সহজে মরে না, যে ব্যাকটেরিয়া গুলো স্পোর ফর্মিং বা স্পোর তৈরি করে। আমরা এখন দেখবো ব্যাকটেরিয়ার কম্পোনেন্ট গুলো। আমাদের ব্যাকটেরিয়াতে দুই ধরনের কম্পোনেন্ট থাকে, একটা এসেনশিয়াল, একটা নন এসেনশিয়াল। এসেনশিয়াল কম্পোনেন্ট গুলো আমাদের দরকার, আর নন এসেনশিয়াল কম্পোনেন্ট গুলো ছাড়াও একটা ব্যাকটেরিয়া বাঁচতে পারে। বাট উইদাউট এসেনশিয়াল কম্পোনেন্ট কোনো ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। তো এই এসেনশিয়াল কম্পোনেন্ট গুলো আমরা যখন দেখবো, এই যে সেল অল থেকে শুরু করে নিউক্লিয়ার পর্যন্ত প্রত্যেকটা ফাংশনটা আমরা একটু দেখে নিই। সেল অল কি করে? ব্যাকটেরিয়াকে স্ট্রাকচারাল সাপোর্ট এবং প্রোটেকশন প্রোভাইড করে। সেল মেমব্রেন, সেল মেমব্রেন কি করে? রেগুলেট করে মুভমেন্ট অফ সাবস্টেন্স ইন অ্যান্ড আউট অফ সেল। অর্থাৎ সেল মেমব্রেন ব্যাকটেরিয়ার ভিতরে কি কি কেমিক্যাল বা কি কি সাবস্টেন্স বা কি কি উপাদান প্রবেশ করবে, ওখান থেকে কি কি বাইরে যাবে, এটাকে রেগুলেশন করে বা কন্ট্রোল করে। সাইটোপ্লাজম, এখানে ব্যাকটেরিয়া যত মেটাবলিজম আছে এটা হয়, এবং এখানে অর্গানিজেলস প্রেজেন্স থাকে। রাইবোজোম, এখানে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস হয়। আর নিউক্লিয়য়েডে ব্যাকটেরিয়ার ডিএনএ থাকে। আমার সব থেকে বেশি পরীক্ষাতে আসে সেলল আর সেল মেমব্রেন। সেললের কাজ কি? স্ট্রাকচারাল সাপোর্ট এবং প্রোটেকশন দেয়। সেল মেমব্রেনের কাজ কি? ব্যাকটেরিয়ার ভিতরে কি প্রবেশ করবে, বাইরে যাবে, ইন অর আউট, এটাকে কন্ট্রোল করে। আর নন এসেনশিয়াল কম্পোনেন্টের ভিতরে আমার এই ফ্লাজেলাটা বারবার পরীক্ষাতে আসে, আর পিলি বা ফিমলি, এই দুটো। ফ্লাজেলার কাজ কি? ফ্লাজেলা হচ্ছে ব্যাকটেরিয়াকে মোটিলিটি প্রোভাইড করে, বা ফ্লাজেলা হচ্ছে এরকম লম্বা, ওই ফ্লাজেলার মাধ্যমে ব্যাকটেরিয়া সাঁতারের মতো করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। পিলি, পিলিটা ব্যাকটেরিয়াকে যে কোনো একটা অ্যাটাচমেন্টের সাথে বা যে কোনো একটা সারফেসের সাথে অ্যাটাচ থাকতে হেল্প করে, বা অন্য অন্য সেলের সাথে। ক্যাপসুল হচ্ছে ব্যাকটেরিয়ার একটা লেয়ার, এটা ফ্যাগোসাইটোসিস থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে। ফ্যাগোসাইটোসিস কি? ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলা বা ব্যাকটেরিয়াকে কিল করার যে প্রসেস। প্লাজমিড কি? এটা হচ্ছে একটা এক্সট্রা জেনেটিক ইনফরমেশন ক্যারি করে। এটা আমার ব্যাকটেরিয়ার হচ্ছে এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল যে কম্পোনেন্ট গুলো, এইটুকু থেকে শেষ। আমার এর বেশি আর দরকার নাই। এখন আমরা দেখব ভাইরাসে কি কি কম্পোনেন্ট থাকে। মোস্ট ইম্পর্টেন্ট ক্যাপসিড, আর আপনাদের অন্য কিছু পড়ার দরকার নাই। ক্যাপসিডটা হচ্ছে ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল ক্যারি করে এবং ভাইরাসকে একটা হোস্ট সেলের সাথে অ্যাটাচ থাকতে হেল্প করে। দেন নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড ভাইরাসের যে জেনেটিক ইনফরমেশন গুলো রয়েছে এটা কন্টেইন করে। এখন আমরা বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার শেপ এবং ওইটা কোন ধরনের ডিজিজ তৈরি করে এটা দেখব। তার আগে আমরা একটু দেখব যে আমাদের এখন এই যেগুলো পড়লাম এটা হচ্ছে কতটুকু আমাদের আপডেট হয়েছে বা কতটুকু আমি মনে রাখতে পারছি। এই পর্যন্ত আপনাদের কারোর কি কোনো সমস্যা আছে? থাকলে আপনারা বলতে পারেন। এই পর্যন্ত আপনাদের কারোর কোনো সমস্যা আছে কিনা, থাকলে আপনারা কাইন্ডলি একটু শেয়ার করতে পারেন।
ম্যাডাম আর একবার হচ্ছে ভিডিও যখন দেওয়া হবে তখন দেখে নেবেন। আমাদের এখানে একটা কোশ্চেন রয়েছে যে দি অর্গানিজেলস অফ লোকোমোশন ইন মোটাইল ব্যাকটেরিয়া ইজ, কোন অর্গানিজেলের জন্য বা কোন অর্গানিলের জন্য ব্যাকটেরিয়াটা লোকোমোশন পায় বা মোটিলিটি পায় বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। একটু আপনারা কমেন্টস করে উত্তরটা জানাই দিবেন। কাইন্ডলি সবাই অ্যান্সার করবেন। আমরা হচ্ছে দেখবো যে কারা কারা সঠিক উত্তর করতেছেন, কারা কারা করতেছেন না। আমার ক্লাসে 141 জন আপনারা আছেন। এই 141 জনই ক্লাসের ভিতরে হচ্ছে রেসপন্স করবেন, যেন আমরা বুঝতে পারি যে আপনারা ক্লাসে আছেন বা আপনারা ক্লাস করতেছেন। আমাদের কিন্তু সবার থেকে রিভিউ নেওয়া পসিবল হচ্ছে না, আবার মিউট আনমিউট করতে দিলে সবাই অনেক বেশি সাউন্ড করতেছে। 2 নম্বর কোশ্চেন, ব্যাকটেরিমিয়া, এটা সঠিক উত্তর কোনটা হবে? ব্যাকটেরিমিয়া বলতে আমরা কি বুঝি? অপশন রয়েছে মাল্টিপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া ইন ব্লাড, সার্কুলেশন অফ টক্সিন ইন ব্লাড, প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন ব্লাড উইদাউট মাল্টিপ্লিকেশন, ভাইরাল ইনফেকশন ইন ব্লাড। সবাই কমেন্টস করে একটু সঠিক উত্তরটা জানাবেন। সি 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 এ। আচ্ছা, দেখুন এখানে সঠিক উত্তর হবে সি। ব্যাকটেরিমিয়াটা হচ্ছে যখন ব্যাকটেরিয়া গুলো ব্লাডে প্রেজেন্স থাকে বাট তারা ইনফেকশন তৈরি করে না বা মাল্টিপ্লিকেশন হয় না। আর সেপ্টিসেমিয়া কি? যখন সেপ্টিসেমিয়া আসবে তাহলে তখন সঠিক উত্তর কোনটা হবে একটু জানাবেন। সেপ্টিসেমিয়া আসলে সঠিক উত্তরটা কোনটা হবে? আমাদের 3 নম্বর কোশ্চেন হচ্ছে বাডি কোন ধরনের এসেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে কাদের দেখা যায়? ব্যাকটেরিয়া, ইস্ট, ভাইরাস না প্রোটোজোয়া? একটু কমেন্টস করে জানাবেন বাডিংটা কাদের দেখা যায়। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কিন্তু বি বা ইস্ট। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন আমরা বিভিন্ন শেপের ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়া গুলো কি কি ডিসঅর্ডার তৈরি করে সেটা দেখব। তো দেখুন অ্যাডিনো ভাইরাস। অ্যাডিনো ভাইরাস হচ্ছে কমন কোল্ড বা এই যে কমন কোল্ডটা হয় এটা অ্যাডিনো ভাইরাসের জন্য হয়ে থাকে এবং এটা শেপ হচ্ছে স্কেলেশিয়াল। দেন ইনফ্লুয়েঞ্জা, এটা ফ্লু ভাইরাস এবং এটা শেপ হচ্ছে স্পাইরিকাল। এইচআইভি, এটা আমরা সবাই জানি র্যাবিস, র্যাবিসটা হচ্ছে বুলেট শেপের। ইবোলা, ইবোলাটা হচ্ছে ইবোলা ভাইরাস, এটা ফিলামেন্টাস এবং হচ্ছে ব্যাকটেরিওফেজটা কমপ্লেক্স। এই ব্যাকটেরিওফেজটা হচ্ছে কি? ব্যাকটেরিওফেজটা এক ধরনের ভাইরাস যেটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে বা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। যে ইকোলাই, ইকোলাইয়ের জন্য কি তৈরি হয়? ইউটিআই। এবং ইকোলাইটা দেখতে কেমন? রড শেপ। স্ট্রেপ্টোকক্কাস কোন রোগ তৈরি করে? আমাদের স্ট্রেপ থ্রোট বা এই যে গলা ব্যথা, গলা ইনফেকশন
বা লাংস ইনফেকশন, এই সবগুলোই ম্যাক্সিমাম স্ট্রেপ্টোকক্কাসের জন্য হয়। এবং এটার শেপটা হচ্ছে স্পাইরিকাল। দেন ভিব্রো কলেরি, এটা কি তৈরি করে? কলেরা তৈরি করে, এবং কলেরাটা কমা শেপের ভাইরাস। স্পাইরিলাম, এটা র্যাট ব্রাইট ফিভার তৈরি করে এবং এটা স্পাইরাল শেপ। বোরিলিয়া, এটা লাইম ডিজিজ তৈরি করে। দেন স্টাফাইলোকক্কাস অ্যারিয়াস, এটা স্কিনে ইনফেকশন তৈরি করে। মনে রাখবেন কোনটা স্কিন ইনফেকশন তৈরি করে, স্টাফাইলোকক্কাস অ্যারিয়াস, এবং এটাও স্পাইরিক্যাল শেপ। আমাদের শেপের থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা কোন রোগ তৈরি করে। ব্যাসিলাস অ্যানথ্রাক্স, যেটা অ্যানথ্রাক্স তৈরি করে, এবং এই অ্যানথ্রাক্স কিন্তু একটা হচ্ছে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। তারপরে আমরা দেখব যে অ্যারোবিক আর অ্যারোবিক ব্যাকটেরিয়া কোনগুলো, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোনগুলো। অ্যারোবিক ব্যাকটেরিয়া কোনগুলো? যারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, অর্থাৎ এই অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলো বাঁচার জন্য অক্সিজেন দরকার হয়। আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া কি, কোনো অক্সিজেন দরকার হয় না, ও উইদাউট অক্সিজেন বেঁচে থাকতে পারে। তো এই অ্যারোবিক ব্যাকটেরিয়া কোনগুলো? টিউবারকুলোসিস, নিউমোডোনাস, অ্যারিগোনোসা, ব্যাসিলাস, সাবটাইটেলস, এগুলো। এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কি তৈরি করে? যক্ষা বা টিউবারকুলোসিস। নিউমোডোনাস, অ্যারিগোনোসা কাদের দেখা যায়? যাদের ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, অর্থাৎ যাদের লং টার্ম এইচআইভি বা এই ধরনের ডিসঅর্ডারের জন্য তার ইমিউন সিস্টেমটা উইক হয়ে গিয়েছে। ব্যাসিলাস সাবটাইলিস, এটা কাদের দেখা যায় বা কোথায় হয়? বেসিক্যালি এটা সয়েল বা মাটিতে পাওয়া যায় এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টে ইনফেকশন তৈরি করে, যেমন বোটুলিয়াম বা এই টাইপের যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে। এখন যে অ্যানারোবিক যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে, যেমন ক্লোস্ট্রিডিয়াম ডিফিকাইল, এটা কি তৈরি করে? সিভিয়ার ডায়রিয়া এবং কোলাইটিস বা কোলনি ইনফেকশন তৈরি করে। দেন ব্যাকটেরিয়াল ফ্রাগেলস, এটা কি করে? আমাদের হচ্ছে নর্মাল ফ্লোরার একটা পার্ট। দেন ক্লোস্ট্রিডিয়াম বোটুলিয়াম, এটা কি করে? বোটুলিজম তৈরি করে। এখন আমরা দেখব গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোনগুলো। ইকোলাই, স্যালমোনেলা, নাইজেরিয়া গনোরি, এগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ, এবং এগুলো কি কি রোগ তৈরি করে? ইকোলাই হচ্ছে আমার ইউটিআর জন্য দায়ী থাকে। স্যালমোনেলা কিসের জন্য দায়ী থাকে? ফুড পয়জনিং। দেন নাইজেরিয়া গনোরিয়াটা কি হয়? গনোরিয়ার জন্য দায়ী থাকে। আর গ্রাম পজিটিভ কোনগুলো? স্টাফাইলোকক্কাস অ্যারিয়াস, পায়োজেন্স এবং ব্যাসিলাস অ্যানথ্রাক্স। এই স্টাফাইলোকক্কাস অ্যারিয়াস কিন্তু আমরা আগেই দেখেছি, এটা ইনফেকশন তৈরি করে কোথায়? স্কিনে। আর স্ট্রেপ্টোকক্কাস, এই স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে স্ট্রেপ্টো, অর্থাৎ আমাদের লাংস, গলায় যত ধরনের ইনফেকশন আছে, এই স্ট্রেপ্টোকক্কাস, পায়োজেন্স, এই টাইপের যে ব্যাকটেরিয়া গুলো আছে, এটা তৈরি করে। মাইক্রোবায়োলজি কঠিন লাগতেছে কার কার এখন পর্যন্ত? দেখি আপনাদের কঠিন মনে হচ্ছে কার কার। এখনো কঠিন লাগতেছে? এটা সারা জীবনই কঠিন, আচ্ছা। হ্যাঁ, মাইক্রোবায়োলজিটা একটু কঠিন, এটা মুখস্থ করতে আর মনে থাকতে চায় না, খুবই বিদঘুটে। আসলে আপনারা যদি সময় পেতেন, আগে থেকে ভর্তি হতেন, তাহলে হচ্ছে আমরা যেভাবে ফার্স্ট থেকে টাইম নিয়ে নিয়ে ক্লাস নেই, ওইভাবে পড়লে আপনাদের কাছে খুব ইজি মনে হতো। বাট আমাদের তো এখন সময় কম, এখন এক মাসও সময় নেই, আমাদের প্রত্যেক দিনই ক্লাসে একটা করে সাবজেক্ট শেষ করা লাগতেছে। এখন আমরা বাধ্য হয়ে এভাবে এত দ্রুত আগাচ্ছি। তো আমাদের এই যে প্রত্যেকটা জায়গা দেখতেছি, এটা আপনারা ধরে ধরে মুখস্থ করবেন, কারণ এই জায়গাগুলো থেকে কিন্তু সব জায়গা থেকে কোশ্চেন হয়। সবই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা অ্যাড করেছি। আপনি আমাদের যেটা করবেন, মাইক্রোবায়োলজি এই থিওরিটা পড়ার পর, আহ, আমরা যে এই যে থিওরিটা এতক্ষণ ধরে পড়লাম, এই থিওরিটা পড়ার পর কি করবেন আপনি? যত মাইক্রোবায়োলজি এমসিকিউ আছে সলভ করবেন। আমাদের গার্ডিয়ানের বইতে বলেন, অন্যান্য যেসব পাবলিকেশনের বই আছে, এগুলো যখন পড়বেন, তখন দেখবেন অনেকটা ইজি মনে হচ্ছে, বা আপনি যেগুলোই পড়তেছেন এইগুলো সব এমসিকিউ তে আছে। কারণ আমরা খুব সুন্দরভাবে এই থিওরিতে যে যে জায়গাগুলো থেকে কোশ্চেন হয়, যে জায়গাগুলো থেকে বারবার রিপিট হয়, সেগুলো অ্যাড করেছি। তো আপনারা কি করবেন? বাসাতে খুব সুন্দর করে আগে থিওরিটা পড়বেন। এই থিওরিটা পড়ার পর মাইক্রোবায়োলজির যত এমসিকিউ আছে আপনি সলভ করবেন, তাহলে আপনার নিজের ইমপ্রুভমেন্টটা নিজে কতটুকু ডেভেলপ করতে পারলেন ক্লাস করে পড়ে, এটা বুঝতে পারবেন। স্যার, এমসিকিউ কিছু পিডিএফ দিন, আমরা অলরেডি মাইক্রোবায়োলজির এমসিকিউ পিডিএফটা দিয়ে দিয়েছি গ্রুপে ম্যাডাম।
আমরা প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ দিয়ে দিব, আর একেবারে শেষের দিকে এসে আমরা 100 মার্কের করে মডেল টেস্ট বা 100 মার্কের করে এমসিকিউ দিব। এখন আমরা দেখব বিভিন্ন ধরনের হচ্ছে টেস্ট এবং এই টেস্ট গুলো রিলেটেড ডিসঅর্ডার। তো ডিসঅর্ডার আমার দেখার দরকার নেই, আমি দেখবো হচ্ছে টেস্ট। টিউবারকুলেটিং স্কিন টিউবারকুলিন স্কিন টেস্ট বা ম্যানটক্স টেস্ট, এটা কখন করা হয়? টিউবারকুলোসিস বা টিবি ডায়াগনোসিসে। আর পিআর কখন করা হয়? সিফিলিস ডায়াগনোসিসে। গ্রাম স্টেইনিং কখন করা হয়? ভেরিয়াস ব্যাকটেরিয়া যেমন গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এগুলো ডায়াগনোস। ডেল নেসেন স্টেইনিং করা হয় টিউবারকুলোসিস এবং লেপ্রোসি ডায়াগনোসিসের ক্ষেত্রে। ইম্পর্টেন্ট গুলো হচ্ছে আমি বাম সাইডে দাগ দিয়ে দিচ্ছি। ব্লাড কালচার দুনিয়ার যত ধরনের সেপ্টিসেমিয়া আছে বা ব্লাড ইনফেকশন আছে এটার জন্য করা হয়। ইলিশা, ইলিশাটা হচ্ছে হেপাটাইটিস এবং এইচআইভি বা এইডস শনাক্তকরণের জন্য করা হয়। পিসিআরটা করা হয় কোভিড-19 ডায়াগনোসিসের ক্ষেত্রে। বিডাল টেস্টটা করা হয় হচ্ছে টাইফয়েড ফিভারের ক্ষেত্রে। ইউরিএস টেস্টটা করা হয় পেপটিক আলসারের ক্ষেত্রে, এবং ইন্ডিয়ালিং স্টেইনিংটা করা হয় ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিজিজ রিলেটেড যে টেস্ট গুলো আছে সেটা। এখন আমরা দেখব বিভিন্ন ধরনের যে প্যারাসাইটিক ইনফেকশন গুলো আছে, এই প্যারাসাইটিক ইনফেকশন গুলো কি, কেন হয়, এটা আমরা কি প্রিভেনশন করব, এগুলো এগুলো আপনারা চাইলে একটু নিজেরাও দেখে নেবেন, বা আমরা কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করিয়ে দিব। দেখুন এভাবে সুন্দর করে যত প্রকার ডিসঅর্ডার গুলো রয়েছে সেটা দেওয়া আছে। And যে ব্যাকটেরিয়াল যে ডিসঅর্ডার গুলো রয়েছে, কোন ব্যাকটেরিয়ার জন্য কি কি রোগ হয়, কিভাবে কি কি হয়, দেন আমাদের এই যে ভাইরাল ডিসঅর্ডার গুলো আমরা এখানে দিয়েছি। তারপরে হচ্ছে আমরা ভ্যাকসিন, মোস্ট ইম্পর্টেন্ট এই ভ্যাকসিনটা, আমরা আগে ভ্যাকসিনটা করে তারপরে আমরা ওইদিকে যাব। দেন এই হাইপার সেন্সিটিভিটি আছে, অটো ইমিউন কন্ডিশন আছে। তো এখন আমরা আগে ভ্যাকসিন গুলো পড়বো, কারণ এই ভ্যাকসিনটা থেকে অনেক বেশি কোশ্চেন হয়। দেখুন বিভিন্ন টাইপের ভ্যাকসিন আছে। তার আগে আমরা আসি ভ্যাকসিন কাকে বলে। বেসিক্যালি ভ্যাকসিন হচ্ছে কোন রোগের একটা জীবাণু আপনার শরীরে প্রবেশ করানো। অর্থাৎ আপনাকে এখন টাইফয়েডের সরি, আপনাকে এখন হচ্ছে নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো ওই নিউমোনিয়ার একটা ইনঅ্যাক্টিভ ফর্ম, মানে এমন ফর্মে ব্যাকটেরিয়াটা থাকবে যেটা আপনার শরীরে যেয়ে আর ইনফেকশন তৈরি করতে পারবে না, এভাবে আপনার শরীরে প্রবেশ করানো হবে। কেন প্রবেশ করানো হবে? কারণ ওই ব্যাকটেরিয়ার প্রেজেন্স দেখে যেন আপনার অ্যান্টিবডিটা ওর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করতে পারে। অর্থাৎ আমার শরীরের যে ইমিউনিটি সিস্টেম, ওইটা কি করবে, ভ্যাকসিনের মাধ্যমে যখন আমরা ইনঅ্যাক্টিভ বিভিন্ন জীবাণু কারো শরীরে দিয়ে দিব, ওইটা দেখে ওরা এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে, যেন পরবর্তীতে যে কোনো সময় বা যখনই এই টাইপের ডিজিজ গুলো, এই টাইপের রোগগুলো বা এই টাইপের ব্যাকটেরিয়া গুলো আমাদের শরীরে প্রবেশ করবে বা ভাইরাস, তখনই যেন আমার অ্যান্টিবডি ওইটাকে মেরে ফেলতে পারে। তো বিভিন্ন টাইপের ভ্যাকসিন আছে, যেমন হচ্ছে লাইভ অ্যাটেন্ডেন্ট ভ্যাকসিন। লাইভ অ্যাটেন্ডেন্ট ভ্যাকসিন কি? এখানে ব্যাকটেরিয়ার একটা লাইভ ফর্ম দেওয়া হয় বা একটা জীবিত ফরম্যাট দেওয়া হয়, যেন কিন্তু এটা ইনফেকশন তৈরি করতে পারে না, শুধুমাত্র ও যেটুকু দেওয়া হয় ওভাবেই থাকবে। ওইটাকে দেখে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম অ্যান্টিবডি তৈরি করবে। এই লাইভ অ্যাটেন্ডেন্ট ভ্যাকসিন কি কি? বিসিজি, টাইফয়েড ওরাল প্লেগ। আর ব্যাকটেরিয়াল ভ্যাকসিন হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন বা ওপিভি, মিজেলস, এমএমআর, রোটাভাইরাস এবং ইয়েলো ফিভার। দেন ইনঅ্যাক্টিভ অর কিল ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভ ভ্যাকসিন কি? এই ভ্যাকসিন গুলো মৃত বা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, এভাবে আমাদের শরীরে প্রবেশ করানো হয়। সেগুলো হচ্ছে কি কি? ডিপথেরিয়া, পেট্রোসিস, টিটেনাস, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, কলেরা, নিউমোনিয়া, পোলিও যেটা আইপিভি বা ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন, র্যাবিস, হেপাটাইটিস বি, দেন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, জাপানিজ এনসেফালাইটিস, এগুলো হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভেট বা কিল ভ্যাকসিন। তারপরে হচ্ছে ফ্যালসিপারামের যে ভ্যাকসিন বা ম্যালেরিয়া প্রিভেনশনের জন্য যে ভ্যাকসিন আছে এটা। দেন ব্যাকটেরিয়ার টক্সয়েড। টক্সয়েড বলতে কি, ব্যাকটেরিয়ার যে টক্সিনটা বা ব্যাকটেরিয়ার যে বিষাক্ত যে ফর্ম, এটা আপনার শরীরে প্রবেশ করানো হবে, এবং ওইটা দেখে আপনার অ্যান্টিবডি ওর এগেনস্টে অ্যাক্টিভ হয়ে যাবে। সেটা কি কি? ডিপথেরিয়া আর টিটেনাস। দেন হচ্ছে এমআরএনএ ভ্যাকসিন, কোভিড-19 আর হিউম্যান ইমিউনোগ্লোবিন যে ভ্যাকসিন, এগুলো কি? হেপাটাইটিস এ, দেন হচ্ছে র্যাবিস, মাম্পস, এগুলো।
দেন নন হিউম্যান ইমিউনোগ্লোবিন, কি কি, ডিপথেরিয়া বোটুলিজম। বাট আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টক্সয়েড ভ্যাকসিন, আর হচ্ছে লাইভ, আর হচ্ছে কিল ভ্যাকসিন। এইগুলো আপনারা খুব সুন্দর করে পড়বেন, কারণ দেখবেন ভ্যাকসিন থেকে কিন্তু ম্যাক্সিমাম বছরই কোশ্চেন আসে, বা ম্যাক্সিমাম ইয়ারেই কিন্তু আমরা দেখেছি যে ভ্যাকসিন থেকে আমাদের পোস্ট বেসিক পরীক্ষা বলেন বা যে কোনো ধরনের পরীক্ষা বলেন, কোশ্চেন রিপিট হয়। আচ্ছা, আমরা যখন আপনাদের এই যে থিওরি গুলো পড়াই, এই থিওরি পড়ানোর পরে আপনারা অন্য অন্য বইগুলোতে কি এমসিকিউ প্র্যাকটিস করেন? একটু এসএমএস এ অ্যান্সার করবেন। আচ্ছা, যখন আপনারা এই আমাদের থিওরি গুলো পড়েছেন, পড়ার পরে এমসিকিউ প্র্যাকটিস করেছেন, তখন আপনাদের কি সহজ মনে হয় না কঠিন লাগে? একেবারে যেটা হচ্ছে ক্লিয়ার কাট রিভিউ সেটা দিবেন। আপনি আমাদের এই থিওরিটা পড়ার পর যখন আমাদের এমসিকিউ গুলো পড়বেন, তখন হচ্ছে আপনার কেমন লাগে? কঠিন মনে হয় না ইজি লাগে? মনে থাকে ইজি মনে হয়, ইজি আসলে ইজি মনে হয়। কারণ আমাদের এমসিকিউ মানে থিওরি পার্টটা এমন থাকে যে এখান থেকে যেন যে কেউ যখন পড়বে ইজিলি এমসিকিউ গুলো পাবে। কারণ আমরা এটা নিয়ে খুবই রিসার্চ করেছি, বিশেষ করে আমি সারাদিন এটা নিয়ে রিসার্চ করতাম যে কোন কোন জায়গা থেকে এমসিকিউ কোশ্চেন গুলো হবে। একজন এক্সামিনার যখন কোশ্চেন করতে বসবে, সে কি কি জায়গা থেকে দিতে পারে, ঠিক সেভাবে আমাদের থিওরিটা সাজাবো। কারণ এই থিওরি পড়লে আপনার খুব টাইম কম লাগে, কিন্তু আপনার মনে থাকে বেশি। আর থিওরি পড়লে এই জায়গা থেকে যে কোনো জায়গা থেকে এমসিকিউ দিলে আপনি অ্যান্সার করতে পারবেন। তো চলুন এখন আমরা এই যে ভ্যাকসিন নিয়ে কয়েকটা ই করে নেই। ওরাল পোলিও ভ্যাকসিন ইজ অ্যান এক্সাম্পল অফ। ওরাল পোলিও ভ্যাকসিনটা কিসের এক্সাম্পল? আমাদের এখানে অপশন রয়েছে ইনঅ্যাক্টিভ, লাইভ, টক্সয়েড, আর হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন। একটু কমেন্টস করে সঠিক উত্তরটা দিবেন। আচ্ছা, আপনারা এই যে এমসিকিউ যখন আমরা দেই, রেসপন্স যে করেন, এটা কি একজন আরেকজনেরটা দেখে করেন না নিজে থেকে করেন? সত্যি কথা বলেন তো, একজনকে আরেকজনেরটা দেখে করেন না নিজে থেকে করেন? কারণ এখানে তো দেখি সবারই হয়। এমন যদি হয় তাহলে তো পরীক্ষায় সবাই খুবই ভালো করবে। ইউনিভার্সাল বার্ড ডোজ ভ্যাকসিন বলা হয় কোনটাকে? ইউনিভার্সাল বার্ড ডোজ ভ্যাকসিন বলা হয় কোনটাকে? ইউনিভার্সাল বার্ড ডোজ জন্মের সময় দেওয়া হয়, এটা বলা হয় হেপাটাইটিস এ। সঠিক উত্তর হবে এ, নট পোলিও। জি, রিফাত জাহান, কি কোশ্চেন ম্যাডাম আস্ক করবেন? এমএমআর ভ্যাকসিন প্রোটেক্ট এগেনস্ট, এমএমআর ভ্যাকসিনটা কিসের থেকে প্রোটেক্ট করে, কোন কোন রোগ থেকে? এমএমআর কোন কোন রোগ থেকে প্রোটেকশন প্রোভাইড করবে? আবার আপনাদের নেক্সট ক্লাস মিডওয়াইফারির উপর হবে ম্যাডাম।
টিটেনাস ভ্যাকসিনটা কিসের এক্সাম্পল? কানিস ফাতেমা, আজকের ক্লাস অনেক ভালো লাগতেছে। আজকের ক্লাস ভালো লাগতেছে কারণ এই যে প্রথমে চিল্লাপাল্লা করছে, সবাই চুপচাপ আছে। টিটেনাস ভ্যাকসিনটা কিসের এক্সাম্পল? এটা কিন্তু টক্সয়েড, বা এখানে হচ্ছে ব্যাকটেরিয়ার টক্সিনটা প্রবেশ করানো হয়। এখন আমরা আরো কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো, ওই যে বিভিন্ন ধরনের রোগ ওইটা কেন হয় এগুলো নিয়ে, যেটা দেখলাম বিভিন্ন ধরনের টেস্ট এগুলো থেকে। 5 নাম্বার কোশ্চেনটা একটু বুঝাই দিবেন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমরা 5 নাম্বার কোশ্চেনটা বুঝাই দিব। 5 নাম্বার কোশ্চেনটা ছিল হচ্ছে ইউনিভার্সাল বার্ড ডোজ ভ্যাকসিন বলা হয় কাকে? আচ্ছা, ইউনিভার্সাল বার্ড ডোজ বলতে কাকে কি বোঝায় এটা আমার আগে জানতে হবে। দেখুন আমাদের হচ্ছে ইউনিভার্সাল বার্ড ডোজটা কি। ফার্স্ট অফ অল, ইউনিভার্সাল বার্ড ডোজ হচ্ছে বাচ্চা জন্মের 24 ঘন্টার ভিতরে তার যে ভ্যাকসিন গুলো দেওয়া হয়। তো এই ইউনিভার্সাল বার্ড ডোজ বা বাচ্চা জন্মের 24 ঘন্টার ভিতরে তিনটা ভ্যাকসিন দেওয়া হয়, সেটা হচ্ছে বিসিজি, ওরাল পোলিও ভ্যাকসিন বা জিরো ডোজ যেটা, আর হচ্ছে হেপাটাইটিস বি। এই তিনটাকে একসাথে বা কম্বাইন্ড ভাবে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল বার্ড ডোজ ভ্যাকসিন। সবাই একটু নোট ডাউন করবেন যে ইউনিভার্সাল বার্ড ডোজ হচ্ছে জন্মের 24 ঘন্টার ভিতরে যে ভ্যাকসিনটা দেওয়া হয়, এটাকে ইউনিভার্সাল বার্ড ডোজ বলে, এবং এটা হচ্ছে বিসিজি বা টিউবারকুলোসিস, ওরাল পোলিও ভ্যাকসিন আর হেপাটাইটিস বি, এই তিনটা। খুবই সুন্দর একটা কোশ্চেন করেছেন। বাচ্চা জন্মের 24 ঘন্টার ভিতরে এই ভ্যাকসিন গুলো দেওয়া হয় বলে এটাকে বলা হয় ইউনিভার্সাল বার্ড ডোজ ভ্যাকসিন। আর এই ভ্যাকসিন গুলো দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি, একটু নোট ডাউন করে রাখবেন। হ্যাঁ, পোলিও কারেক্ট না কেন? কারণ পোলিওটা ওরাল পোলিও ভ্যাকসিন ইউনিভার্সাল বার্ড ডোজের ভিতরে, বাট আমার এখানে উল্লেখ নাই যে আইপিভি না ওপিভি, দ্যাটস ওয়াই আমার হেপাটাইটিস বিটা আমরা চুজ করেছি। এখন আমরা আরো কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো আগে যেগুলো পড়েছি। দেখুন আমাদের বেসিক যে কোশ্চেন গুলো বা মাইক্রোবায়োলজিতে আপনি যে কোশ্চেন গুলো সব থেকে বেশি পাবেন সেগুলো কিন্তু আমাদের অলরেডি পড়ানো শেষ। এখন আমরা যেগুলো পড়বো সেটা এক্সট্রা। আর আমাদের বাদ থাকবে স্টেরিলাইজেশন, এটা আমরা একটা ফ্রি ক্লাস নিব স্টেরিলাইজেশনের উপর। তো ওই ফ্রি ক্লাসটা সবাই খুব মনোযোগ দিয়ে করবেন, দেখবেন আপনার স্টেরিলাইজেশনটা শেষ হয়ে গিয়েছে। বিডাল টেস্টটা আমরা কেন করি? খুবই কমন একটা কোশ্চেন, আশা করি সবাই এটা সঠিক উত্তর দিতে পারবে।
আমাদের এটার সঠিক উত্তর হবে হচ্ছে বিড়াল টেস্ট আমরা করি টাইফয়েড ডায়াগনোসিসের জন্য। টাইফয়েড ফিভার ডায়াগনোসিসের জন্য আমরা বিড়াল টেস্ট করে থাকি। আর টিবি ডায়াগনোসিসের জন্য করি ম্যানটক টেস্ট বা টিউবারকুলিন স্কিন টেস্ট। আমাদের কোশ্চেন হচ্ছে পেট্রোসিসের জন্য পজিটিভ অর্গানিজম কোনটা, বা কোন অর্গানিজমের জন্য পেট্রোসিস হয়? মাইক্রোব্যাকটেরিয়াম নিউমোনিয়া, বর্ডেলা পেট্রোসিস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বা স্ট্রেপ্টোককাস পায়োজেন্স। এটা থেকে আপনারা কমেন্টস একটু সঠিক উত্তরটা জানিয়ে দিবেন। দেখুন, এটা পেট্রোসিস হয় হচ্ছে বর্ডেলা পেট্রোসিসের জন্য। আমাদের পরবর্তী কোশ্চেন, ম্যালেরিয়া কেন হয়? ম্যালেরিয়া ইজ কজড বাই। বাচ্চা জন্মের পর আমরা যে ইনজেকশন দেই ওটা কিসের ইনজেকশন? ইনজেকশন কেওয়ান। আচ্ছা ঠিক আছে, এটা আমরা বলতেছি। এটা কেওয়ানটা দেওয়া হয় ব্লাড ক্লটিং এর জন্য। ব্লাড ক্লটিং যেন না হয়। ম্যাডাম অলরেডি উত্তর দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। এটা আমরা মিডওয়াইফারিতে পড়বো কোন কোন ভ্যাকসিন কখন কখন দেওয়া হয়। ম্যালেরিয়াটা কেন হয়? আর মিডওয়াইফারি যে আপনারা যারা আছেন আপনাদের জন্য কিন্তু মাইক্রোবায়োলজি ইম্পর্টেন্ট খুবই, এখান থেকেও কোশ্চেন হয়। আচ্ছা চলুন আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। দেখুন, আমাদের বাকি যেগুলো ছিল ওই যে বিভিন্ন ধরনের ডিজিজ, ওইটা কেন হয়, ওইটার প্রিভেনশন, সায়েন্স সিমটম, এগুলো কাইন্ডলি আপনারা একটু নিজেরা পড়ে নিবেন। আমরা এখন পড়াতে গেলে অনেক বেশি টাইম চলে যাবে, আমরা ইম্পর্টেন্ট পার্ট গুলো শেষ করতে পারবো না। এটা আপনারা নিজেরা একটু কষ্ট করে বাসায় পড়ে নিয়েন। এখান থেকে আপনারা কোনটা কোনটা পড়বেন সেটা আমি বলে দিচ্ছি। যে অর্গানিজমের নাম, ওইটার জন্য কি ডিসঅর্ডার হয়, আর ওইটা প্রিভেনশন চাইলে আপনারা দেখতেও পারেন, না দেখারও দরকার নাই। কিন্তু ট্রিটমেন্টটাও চাইলে করতে পারেন, বাট বেসিক আপনার দরকার বা সব থেকে বেশি দরকার কোন রোগটা হয় কোন অর্গানিজমের জন্য। এইটা আপনারা নিজেরা বাসায় পড়ে নিবেন, আমরা পরবর্তীতে স্লাইডে চলে যাব। দেখুন, আমরা এখন আসবো হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। হাইপার সেন্সিটিভিটি ব্যাপারটা কি? আমরা দেখবেন অনেক আমরা ফ্রেন্ড সার্কেল থাকে, সবাই একসাথে মজা করি, খেলাধুলা করি, অনেক সময় একজন আরেকজনকে পচাই বা ক্রিটিসিজম করি, কেউ কিছু বলে না। আবার অনেক সময় তাকে আপনি কিছু বললেন, সে ঠাস করে আপনাকে সাপোর্ট দিয়ে দিল। এই যে যখন আপনি তাকে কিছু বললেন ও কোনো কথা না বার্তা নিয়ে ঠাস করে আপনাকে সাপোর্ট দিল, এটা হচ্ছে হাইপার সেন্সিটিভ রিয়াকশন। অর্থাৎ হাইপার সেন্সিটিভ রিয়াকশন হচ্ছে আমার বডির ইমিউনিটি সিস্টেম যখন ওভার রেসপন্স করে বা ওভার অ্যাক্টিভ থাকে, এটাকে হাইপার সেন্সিটিভ রিয়াকশন বলা হয়। তো এই হাইপার সেন্সিটিভ রিয়াকশন চার প্রকার: টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4। টাইপ 1 কে বলা হয় ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি। এই টাইপ 1টা কি দেখেন, এটা হয় বেসিক্যালি আইজিই মেডিয়েটেড এবং এটা খুব র্যাপিডলি হয়। তো টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি কোনগুলো? আমাদের হচ্ছে অ্যালার্জি, অ্যাজমা, অ্যানাফাইলেক্সিস, এগুলো হচ্ছে আমার টাইপ 1। এবং এই টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিতে হিস্টামিন সিক্রেশন হয়। টাইপ 2 কে বলা হয় সাইটোটক্সিক। এখানে আমাদের ইমিউনোগ্লোবিন আইজিজি আর আইজিএম থাকে এবং এটা হচ্ছে হিমোলাইটিক এনিমিয়া। এটা টাইপ 3 হচ্ছে ইমিউন কমপ্লেক্স, যেমন হচ্ছে এসএলই, রিমোটিক আর্থ্রাইটিস, এগুলো হচ্ছে আমাদের টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি। আর টাইপ 4 বা ডিলে হচ্ছে এখানে আমাদের টি সেলটা কানেক্টেড থাকে, যেমন কন্টাক্ট ডার্মাটাইটিস, টিউবারকুলিন স্কিন টেস্ট বা ম্যানটক্স টেস্ট, এগুলো হচ্ছে আমার টাইপ 4 বা ডিলে হাইপার সেন্সিটিভ। এখন আমরা দেখবো অটো ইমিউন ডিসঅর্ডার কি। এই অটো ইমিউন ডিসঅর্ডার কাকে বলে? যখন আমাদের, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই ক্লিয়ার ভাবে?
আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনাদের অনেকের হয়তো নেটওয়ার্কের সমস্যা রয়েছেন, তাদের এমনটা হচ্ছে। অটো ইমিউন ডিসঅর্ডার কাকে বলে দেখেন, যখন আপনার শরীরে ইমিউনিটি সিস্টেম নিজে থেকে আপনার বডিকে অ্যাটাক করবে বা আপনার নিজের বডির হেলদি সেল গুলোকে মেরে ফেলবে, এটাকে অটো ইমিউন ডিসঅর্ডার বলে। ফর এক্সাম্পল, আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমের কাজ কি ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আপনার বডিকে প্রোটেক্ট করা, কিন্তু আপনার শরীর যখন ওইটা না করে ও কি করতেছে, আপনার শরীরের নিজের সেলগুলোকে মেরে ফেলতেছে, এটাকে বলা হয় অটো ইমিউন ডিসঅর্ডার। অটো ইমিউন ডিসঅর্ডার গুলো কি কি আমরা একটু দেখবো। রিমোটিক আর্থ্রাইটিস, দেন আমাদের হচ্ছে এসএলই বা সিস্টেমিক লিউপাস এরিথ্রোমাইটাস। এটা হলে হচ্ছে পেশেন্টের অটো অ্যান্টিবডির জন্য বিভিন্ন অর্গান গুলো খুব বাজে অবস্থা হয়ে যায়। তো এখন আমাদের এত কিছু দরকার নেই, শুধু আমরা নামগুলো পড়ে যাব। মাল্টিপল স্ক্লেরোসিস, টাইপ 1 ডায়াবেটিক, দেন হচ্ছে গ্রেভ ডিজিজ বা হাসিমোটোস, থাইরয়েডিটিস, এগুলো। এখন আমরা দেখবো আমাদের ইমিউনিটি। বেসিক্যালি আমাদের ইমিউনিটি কত প্রকার, কোনটা কোন টাইপের ইমিউনিটি। বৃষ্টি হচ্ছে তো, এই জন্য অনেকের ওখানে নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে। দেখুন, আমাদের ইমিউনিটি বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে ইনেট, একটা অ্যাডাপটিভ। ইনেট ইমিউনিটি কাকে বলে? দেখুন, আপনি জন্মের সময় যে ইমিউনিটি গুলো আপনার শরীরে প্রেজেন্স থাকে বা আপনি জন্মের সময় যে ইমিউনিটি নিয়ে জন্মগ্রহণ করেন, সেটা আপনার ইননেট ইমিউনিটি। এবং এই ইমিউনিটি গুলো কখনো আপনার বডিতে চেঞ্জ হয় না, আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ইমিউনিটি গুলো সেম থেকে যায়। এবং এই ইমিউনিটি গুলো ইমিডিয়েট রেসপন্স করে। অর্থাৎ আপনি কোনো ভাইরাস ব্যাকটেরিয়াতে আক্রান্ত হলেন বা আপনার বডিতে কোনো ফরেন বডি প্রবেশ করতে গেল, সবার আগে রেসপন্স করবে হচ্ছে ইনেট ইমিউনিটি। তো এই ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট কি কি আমরা একটু দেখি, বা কোনগুলো ইনেট ইমিউনিটি। সেটা হচ্ছে আমাদের স্কিন, মিউকাস মেমব্রেন, আমাদের বডির হচ্ছে নিউট্রোফিল বা ফ্যাগোসাইটোসিস যেটা হয়, দেন সাইটোকাইন্স বা সোয়েলিং হওয়া। আমাদের কোথাও দেখবেন হঠাৎ করে ইনফেকশন হলেই আগে সোয়েলিং হয় বা ফুলে যায়, এটা হয় আমাদের ইনফ্লামেশনের জন্য। তো এগুলো হচ্ছে সবই আমার ইনেট ইমিউনিটি। তো এই ইনেট ইমিউনিটি যেমন কি কি, আমার স্কিন, মিউকাস মেমব্রেন, ফ্যাগোসাইট, নিউট্রোফিল যেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে এনগালফ করে বা খেয়ে ফেলে, দেন হচ্ছে সাইটোকাইন্স যেটা হচ্ছে প্যাথোজেন ডিস্ট্রাকশনে হেল্প করে, সোয়েলিং বেসিক্যালি আমাদের কোথাও ক্ষত স্থান হলে ওইখানে ইনফ্লামেশন হয়ে ওই ক্ষত সোয়েলিং হয়, এগুলো। আর অ্যাডাপটিভ ইমিউনিটি কি, আপনার যে ইমিউনিটি গুলো আপনি একবার ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার পর আপনার শরীরে ওইটা তৈরি হয়। অর্থাৎ এই ইমিউনিটিটা কেমন, আপনি একবার জ্বরে আক্রান্ত হলেন, ভাইরাস জ্বরে, পরবর্তীতে ওই জ্বরের এগেনস্টে আপনার শরীরে ইমিউনিটি তৈরি হয়েছে, এটা অ্যাডাপটিভ ইমিউনিটি। বা আপনাকে ভ্যাকসিন দিয়েছে, আপনাকে এখন পোলিও ভ্যাকসিন দিল, পোলিওর মাধ্যমে কিন্তু ওই রোগের কিছু জীবাণু আপনার শরীরে দেওয়া হলো, ওই পোলিওর এগেনস্টে আপনার শরীর কি করলো, অ্যান্টিবডি তৈরি করলো, এটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। তো এই অ্যাডাপটিভ ইমিউনিটি কি কি, আমাদের বি সেল অ্যান্টিবডি, দেন হচ্ছে টি সেল অ্যান্টিবডি, এগুলো। এখন আমরা দেখবো আমাদের অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি কাকে বলে। অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে সেই সমস্ত ইমিউনিটি যেটা আপনার শরীরে নিজে থেকে তৈরি হয়, বা যে ইমিউনিটি গুলো আপনার শরীরের ভিতর তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটি কোনটা, যে ইমিউনিটি আপনার শরীর নিজে তৈরি করে না, অন্য কোনো জায়গা থেকে পায়। যেমন অ্যাক্টিভ ইমিউনিটির এক্সাম্পল দেখেন, আপনি কোনো ইনফেকশন থেকে রিকভার করলেন, তো আপনি যখন ইনফেকশন থেকে রিকভার করলেন, আপনার ওই ভাইরাস বা ওই ব্যাকটেরিয়ার এগেনস্টে অ্যান্টিবডি কিন্তু আপনার শরীরে তৈরি হচ্ছে, এটা অ্যাক্টিভ ইমিউনিটি। আর অ্যাক্টিভ ইমিউনিটি আবার দুই ধরনের, একটা ন্যাচারাল, একটা আর্টিফিশিয়াল। ন্যাচারালটা আপনার শরীর তৈরি করে, আর আর্টিফিশিয়ালটা বাইরে থেকে দেওয়া হয়। বাইরে থেকে কিছু উপাদান দেওয়া হয়, পরে বাকিটা আপনার শরীর তো করে নেয়। যেমন হচ্ছে ভ্যাকসিন, ভ্যাকসিনটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি কি, যেটা আপনার শরীরে নাই বাট অন্য কোনো সোর্স থেকে পাচ্ছে। যেমন প্লাসেন্টা বা ব্রেস্ট মিল্কের মাধ্যমে মায়ের অ্যান্টিবডি গুলো বাচ্চাদের ট্রান্সফার হচ্ছে, এটা প্যাসিভ ইমিউনিটি। আর আর্টিফিশিয়াল ইমিউনিটি কোনটা, যেমন হচ্ছে আমাদের সাপে কামড়াইলো, আমরা সাপের অ্যান্টিভেনম দিচ্ছি। বা কেউ হেপাটাইটিস এ আক্রান্ত হলো, হেপাটাইটিস আক্রান্ত হওয়ার পর
ওই হেপাটাইটিস বির এগেনস্টে যে অ্যান্টিবডি গুলো আছে সেটা ওই পেশেন্টের শরীরে দেওয়া হচ্ছে। এটা আমাদের কি আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। এখন আমরা দেখব বিভিন্ন প্রকার ভাইরাস গুলো, যে কোন কোন ভাইরাস কোন টাইপের, অ্যাডিনো ভাইরাস, দেন এগুলো আপনাদের না পড়লেও চলবে, যে ডিএনএ ভাইরাস কোনগুলো, আরএনএ ভাইরাস কোনগুলো, চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। এখন আমরা যেটা করব, ওভারঅল মাইক্রোবায়োলজিতে আপনার ফাইনালে কোন টাইপের কোশ্চেন হতে পারে এরকম আমরা বেশ কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করব। আচ্ছা, এখন আপনারা একটু রেসপন্স করবেন, আমি সবার আনমিউট করে দিয়েছি, যে আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা বা আজকের ক্লাস কেমন লেগেছে আপনাদের। জি, তিথি রানী ম্যাডাম, কোনো কোশ্চেন থাকলে করতে পারে। হ্যাঁ, ভালো লেগেছে। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে সেটা আপনারা আস্ক করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আর মাইক্রোবায়োলজিতে তো হচ্ছে স্টারলাইজেশন একটা পার্ট থাকে, ওইটা কি স্যার এখানে বই আমরা পড়বো? আপনাদের যে বইটা পোস্ট। আচ্ছা, স্টেরিলাইজেশনটা আমাদের এটা, এখান থেকে অনেকগুলো কোশ্চেন হয়, এটা আমি বলেছি যে এটা আমরা আলাদা একটা ইসে হচ্ছে পড়াবো আপনাদের ক্লাসে। থ্যাংক ইউ। জি বলুন, কোনো কোশ্চেন থাকলে। স্যার আর একটা হচ্ছে হাইপোটনিক হাইপারটনিক অসমোটো, মানে এগুলো না আর একটা ক্লাস নিলে পরে ভালো হতো। এটা নিয়ে ম্যাডাম আমাদের একটা ক্লাস অলরেডি আছে, আমি ইউটিউব লিংকটা হচ্ছে নাসির ভাইকে দিয়ে যে বলবো। আইসোটোনিক, হাইপোটোনিক, হাইপারটোনিক কখন আমরা কাদেরকে দিব, কিভাবে কাজ জি। করে, কিভাবে শরীরে হচ্ছে ইম্প্যাক্ট করে, এটা স্যার টোটালি আমরা হচ্ছে একটা নিয়েছিলাম। আর আমাদের মিডিয়া আর এই টপিক গুলোর যদি একটু ক্লাস দেন তাহলে একটু প্রিপারেশন নিতে পারতাম, খুব ভালো জি হতো। ম্যাডাম, মিডওয়াইফারি তো ক্লাস, আপনাদের তো মাইক্রোবায়োলজি থেকেও কোশ্চেন হয়, মিডওয়াইফারিদের হচ্ছে জি স্যার। মাইক্রোবায়োলজি, অ্যানথ্রোপোলজি, আমরা সেগুলো নিচ্ছি ওইভাবেই। জি স্যার, বুঝছি। স্যার পোস্ট বেসিকের যে বইটা আছে আপনাদের, জি বলেন। স্যার পোস্ট বেসিকের যে বইটা আপনাদের আছে গার্ডিয়ান থেকে, ওই বইয়ের যে এমসিকিউ গুলো ওইগুলা আর আপনি যে পিডিএফ গুলো দিচ্ছেন ওগুলা কি একই রকম নাকি পিডিএফ গুলো আছে আলাদা, যে কোশ্চেন গুলো দিচ্ছেন? না, আলাদা আমাদের পিডিএফ গুলো টোটালি, আমাদের আচ্ছা পিডিএফ আচ্ছা। গুলো আপনার থিওরি বেস। আচ্ছা স্যার। ইস, একজন কমেন্টস করেছেন এক্সাম দিতে পারবো না, ছুটি পাইনি, সরি। আসলে এটা খুবই প্যাথেটিক। এইটা কোনো কথা যে আপনাদের ছুটি দিবে না এক্সাম দেওয়ার জন্য? স্যার আমি এখানে একটু বলি, আসলে ছুটি না, আমাদের হচ্ছে উপজেলায় যারা চাকরি করতেছি, মানে দেখা যাচ্ছে 3 জন আমরা সিনিয়র স্টাফ নার্স এমার্জেন্সিতে বা 4 জন বাই রোটেশনে ডিউটি করতে হচ্ছে। প্রতি মাসে 9টা বা 8টা নাইট ডিউটি, দেখা যাচ্ছে ক্লাস যে করব, মানে জয়েন করব ওই, আমি এখনো ডিউটিতে স্যার, আমি ডিউটিতেই ক্লাস করতেছি ও আচ্ছা। না, এত স্যার। কিছু পরেও যে হচ্ছে ক্লাস করতেছেন এটাই অনেক, কারণ পোস্ট বেসিকে সবারই বাচ্চা সংসার, এটা সামলায় আপনারা ক্লাসে আসেন, আর এটা সামলায় আপনারা পোস্ট বেসিক করবেন, এটা সংকল্প করেছেন, দ্যাটস এ হিউজ ইফোর্ট।
অ্যাডিনোভাইরাস অ্যাডিনোভাইরাসের জন্য কোন রোগটা হয়ে থাকে একটু কমেন্টস করবেন। বিড়ি খাচ্ছি। আরে কি ম্যাডাম ক্লাস পড়াশোনা শুরু আপনার করতে নাসির ভাইয়া দেখতে দিবে। পারা। জি বলুন। দরজা বন্ধ করে দিয়েছি নাকি? ম্যানটক্স টেস্ট আমরা কেন করি? অ্যাডিনোভাইরাস হচ্ছে কমন কোল্ডের জন্য দায়ী। ম্যানটক্স টেস্ট আমরা কেন করে থাকি একটু কমেন্টস করবেন সবাই। ওই রান্না করে খাইলেও তো পারতাম। সিগারেট আছে ওখানে? কয়টা আছে এখানে? আপনি আনমিউট করে সাংসারিক আলোচনা করতেছেন, কাইন্ডলি মিউট করুন। আমাদের পরবর্তী ও দাদা স্যার এজমার ইয়েটা তো পাইলাম না, পিডিএফ। ম্যাডাম না পাইলে আমার কিচ্ছু করার নাই, আমি এখান থেকে আপনাকে পাওয়া দিতে পারবো না। আপনি খুঁজবেন, আর না পেলে আমাদের নাসির ভাইয়াকে নক দিবেন, ভাই দিয়ে দিবেন। ব্লাড কালচারটা আমরা কেন করি? খাবো না দাদা। সঠিক উত্তর হবে সেপ্টিসেমিয়া। ডিমও রাখছে, ডিম রাখলে ডিম দাঁড়ান, খাওয়া খাইলে ভদ্র থাকবো। ये फिर मच गया। প্লেটে দেখলাম ইয়ে করতে, অনেকগুলা করছেন তো দেখি। হ্যাঁ স্যার সবাইকে মিউট করে দেন স্যার। এটা মিউট করলেও কথা চলে আসতেছে, এটাই জুমের সমস্যা, এটার জন্য মেজাজটা গরম হয়। টোটালি হচ্ছে আমরা সবাইকে মিউট করতেছি, তারপরে সাউন্ড আসে, কন্ট্রোল হয় না প্রপারলি। সুচিত্রা দেব স্যারের বকাবকি গুলো অনেক সুন্দর, আপনাদেরকে অনেক সুন্দরভাবে বকা দেওয়া হয়, বুঝছেন, এটার জন্য সুন্দর লাগতেছে। হেপাটাইটিস বি বার্ড ডোজ শুড বি গিভেন। হেপাটাইটিস বি বার্ড ডোজটা আমরা কখন দেই? হুইচ ভ্যাকসিন ইজ লাইফ অ্যাটেন্ডেন্ট? লাইফ ভ্যাকসিন কোনটা? সঠিক উত্তর হবে বিসিজি। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে। আর আমি নাসির ভাইকে বলে দিব আপনাদের এক্সাম আর প্রিভিয়াস লেকচার সেটা দিয়ে দেওয়ার জন্য।